ধনঞ্জয় এরপর মাল্যদান করবেন রেশমি মিত্র। তুমি বিমুখ তাই বুঝেছি তব ছলো না, সবার যাহে তৃপ্তি হলো তোমার তাহে হলো না। শ্রীলা মজুমদারের অভিনয় করার শৈলীতে উনি কখনো তৃপ্ত ছিলেন না। উনি আরো করতে চেয়েছিলেন, উনি আরো ভালোবাসতে চেয়েছিলেন, উনি আরো নতুন কাজ করতে চেয়েছিলেন। কখনোই সেই স্পিরিটটা যে দমে না। আই এম শিওর wherever she is, সেই স্পিরিটটা নিয়েই সে উড়ে চলেছে কোথাও, কোনো একটা জায়গায় আবার তার সেই স্বপ্নের জায়গাটা তৈরি করবে, সেই সুন্দরভাবে আবার সেই তার ইন্সপিরেশনের জায়গাগুলো, সেখানে নিশ্চয়ই অনেকটা খোলা জায়গা সে পাবে। এখানে অনেক তার রেস্ট্রিকশন ছিল, অনেকে তাকে রেস্ট্রিক্ট করে রেখেছিল, তার মতো এত বড় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। তখন খারিজ ছবিতে ওইটুকু অভিনয় করলেন। শ্রীলা মজুমদার খুব অভিমানের স্বরে সেই সাংবাদিককে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি করে জানলেন মধ্যগগন? বলছিলেন বারবার যে ইস কি মিস করলাম, আমার এই ছবি দিয়ে ফেস্টিভ্যাল শুরু, আমার শরীরটা তো খারাপ, আমি যেতে পারবো না। ওনার কাজের প্রতি একটা এমন টান, একটা এমন উন্মাদনা ছিল, যেটা এখন ওনার যাওয়ার পরে আমি আর বাবা হয়তো খানিক বুঝতে পারছি। আসলে কথাটা হচ্ছে যে মাকে হারানো থেকে বড় দুঃখ কারোর জীবনে নেই। আসলে অসুবিধাটা হচ্ছে যে মা কি জিনিস ওটা ছোটবেলায় জানা যায়, তারপরে মানুষের যখন 15, 16, 14, 15, 16 এরকম বয়স হয়, তখন আমরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, খেলাধুলা, বন্ধু বান্ধব, নতুন জীবনের নতুন চেঞ্জিং সার্কামস্টান্সেস নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে যাই। তখন আমরা মাকে একটু ভুলে যাই, একটু আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তারপরে 20-র দশকে আমরা একটু চাকরি, কাজ, ক্যারিয়ার এইসব নিয়ে বিজি হয়ে যাই। 30-40-এর দিকে মানুষ একটু সেটেল হয়ে যাওয়ার পরে আবার মা বাবার দিকে দেখে, তাকায়, ভাবে, কিন্তু আমি এই চান্সটা পেলাম না। সো ভেরি স্যাড। শ্রীলা মজুমদার শ্রীলাদির জীবন সেলিব্রেট করতে অনেকে দীর্ঘদিন বাঁচে, অনেকে আরো বেশি বাঁচে, অনেকে কম দিন বাঁচে, কিন্তু এরকম একটা সেলিব্রেটেড লাইফ, এরকম একটা জার্নি খুব কম জনই সে জীবন সেই সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা করে নিয়েছেন। তাই মাই স্যালুট টু মাই শ্রীলাদি। উনি কি করছেন ওখানে? আরে ঢুকে গেছে আর কি। একটা কথাই বলতে চাই যে যেটা বললাম, যতটাই পেয়েছি ওনাকে ততটাই আমাদের প্রাপ্তি, এবং তার এই অবদান, তার সিনেমার প্রতি ভালোবাসা, এবং শুধু সিনেমা বলে না, এই মাধ্যমটার প্রতি তার এতটাই ভালোবাসা ছিল, তার কবিতা, তার গান। ইনফ্যাক্ট আমার রিসেন্ট ছবি পার্সেলে শ্রেয়াদি একটা গান গেয়েছিলেন নিজের গলায়, এবং সেটা সখী ভাবনা কাহারে বলে, বিউটিফুল উনি গেয়েছিলেন। এবং তো মানে আমাদের যে পরিচালক ইন্দ্রাশিস বলেছিল যে মানে যার অরিজিনাল গলায় গান রাখা হবে, এবং শ্রীলাদি গানটা এত সুন্দর হয়েছিল যে আমি পরে বলেছিলাম যে তুমি এত ভালো গান গাও তো জানতাম না, ওই আর কি ছাড়তো। তো এই একটা ছিল আর কি সবসময়, তো আর ছাড়তো, আর কি যে বলিস, আর একটা মানে একটা মানে যে কোনো যখন পাঠ করতেন উনি, এত জ্ঞান ছিল না সব ব্যাপারে। বলতে জানিস তো রবীন্দ্রনাথ ওই সময় এইটা লিখেছিলেন, এই সময় ওনার এরকম ভাব ছিল মনের। তারপরে যদি কোনো একটা আমি আর শ্রীলাদি অনেকগুলো কবিতা নিয়ে কাজ করেছিলাম, যেটা আমি কম্পোজিশন করেছিলাম। বলছো জানিস এই যে মেঘবালিকাটা না খুব ভালো হবে, তুই মেঘের মতো সাজবি আর ওরকম সাদা জামা পরবি। তো এই যে একটা থটফুলনেস ছিল, আর সবসময় খুব ক্রিয়েটিভ মাইন্ড ছিল ওনার, যে এটা যদি এইভাবে করা যায়, আচ্ছা শোন স্ক্রিপ্টটা একবার আমি এভাবে দেখিনি। এত কাজের মধ্যে মানে যখন শ্রীলাদি সিরিয়াল করছিলেন তখন তো খুব ব্যস্ত থাকতো, তো তার মধ্যে বসে বসে কখন আসবি, আমি তাহলে এসে এগুলো একটু দেখবো, এই যে ভাবনাগুলো ওনার মধ্যে সারাক্ষণ ফ্লোট করতো। তারপরে
বলতো যে আচ্ছা এই চরিত্রটা বল, আমিও করতে পারতাম না, এই জায়গাটা এরকম ছিল। মানে এই যে কাজ করার এতটা ইচ্ছে, যেটা চৈতিদি বলছিল, যেটা রেশমিও বলছিল, যে এই যে ভীষণভাবে ভেতর থেকে যে ভালোবেসে কিছু করা, তো এইটা, এই ভালোবাসাটা না ভীষণ বেশি ছিল ওনার মধ্যে। তাই স্নেহ, ভালোবাসা, মমতা ওনার কাছে যতটা পেয়েছি, যতটা আবেগ, আর ভীষণ স্ট্রিক্টও ছিল। আর আমাকে বলতো যে শোন, আমি কিন্তু দিদি, হ্যাঁ সব কিছুই হ্যাঁ 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 আমি করবো না, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড বকবো যদি তোর আমার যেটা মনে হয় যেটা ঠিক না। আমাকে প্রচুর বকেওছে ফোনে, না আমি এরকম এগুলো শুনবোই না, আমি এটা, তুই কেন এটা এরকম করলি, এটা ঠিক হয়নি। মানে এই যে মানে দিদিকে আর বোনের এই যে আদর, ভালোবাসা, বকুনি, এই যে শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া, এটা যে এভাবে করিস ভালো হয়, এই তো এইটা বলার আর কেউ থাকলো না আর কি। আর ফোন করে সকালবেলা, কিরে কী করছিস, তুই ফিরেছিস, তুই কিন্তু খুব বেশি ট্রাভেল করছিস, নিজের শরীরের যত্ন নে, আমি একটু পরে তাহলে আসছি। এই যে মানে আমি বললাম না, আমাদের মাথার উপর থেকে যারা অভিভাবক, যারা আমাদের ভালোবাসেন, তারা যদি চলে যান, সরে যান, তখন জায়গাটা সত্যিই খালি হয়ে যায়। আর সেই ফোন, সেই ভালোবাসার আবেগগুলো তার পাবো না। কিন্তু একটা কথা মনে রাখবো, যে তার এই ভালোবাসার জায়গাটা নিয়ে আমি এগোবো, এবং আমরা সবাই এগোবো, এবং আমরা মনে করি যে সেটাই হচ্ছে তার ইন্সপিরেশন। শুধুমাত্র খারিজটাই মায়ের সাথে বসে দেখেছি। দেখুন, আগেন মায়ের মর্মটা অনেক পরে জানতে পেরেছি, অনেক পরে বুঝতে পেরেছি। আমার বাংলাও খুব একটা ভালো ছিল না আনটিল দি এজ অফ 7 or 8। তো আমাকে একদিন স্কুলের টিচার একজন ব্যঙ্গ করে বললেন যে তোমার মা শিলা মজুমদার, তুমি বাংলায় ফেল করছো। তো খুব একটা কষ্ট লেগেছিলো। তারপরে মা টিউশন করান, আমায় নিজে একটু সময় দেন। বা বাংলাটা অনেক আজকে ভালো, অনেক বছর আগে ছিল না। তো বাংলাটা বুঝতেও হয়তো হালকা অসুবিধা হতো, এই জন্য মাকেও বুঝতে হয়তো হালকা অসুবিধা হতো ছোটোবেলায়, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে যত বড় হই, মা কী জিনিস ছিলেন ওটা আমি পরে আরও প্রপারলি বুঝতে পারি। আজকে যেভাবে বুঝতে পারছি সেটার তো মানে বলার আমার কাছে শব্দ নেই। মায়ের লসটা আই ক্যানট পুট ইন ওয়ার্ডস। তো মায়ের সাথে আমি অনেক থিয়েটার ঘুরেছি, মায়ের সাথে আমি অনেক যাত্রা ট্যুরে গেছি। আমার মাসি আমার মায়ের মেকআপ দেখতেন, আমার দিদা আমার মাসি ছাড়া আমার মাকে না শুরুতে ছাড়তেন না অ্যাকচুয়ালি। তো মাসি আর মা দে ওয়ার লাইক এ টিম। আর অবভিয়াসলি আমি মায়ের ছেলে, মাসির ভাগ্নে, তো আমি ওদের কোলে বসে টাটা সুমোতে, কোয়ালিসে, এইসব গাড়িতে মাঝখানে মেন স্টাররা বসতো, তো মা বসতো, পাশে মাসি বসতো, আর দুজনের কোলে মাথা দিয়ে আমি ঘুমাতাম। আমি পুরো বেঙ্গল ঘুরেছি অ্যাট দি এজ অফ 12, 13, 14 এইভাবে। তো মায়ের আমি থিয়েটার বেশি দেখেছি ফ্রম মুভিজ অ্যাকচুয়ালি। রোগ বা অসুখ বলতে পারেন, যেটা ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, কেউ বলতে পারে না কখন কে চলে যাবে। তবে ওর তো সেই এজটা হয়নি, চলে যাওয়ার এজটা হয়নি বলে কিন্তু আমরা এত আফসোস করছি। সবচেয়ে বড় কথা, ওর সঙ্গে আমি মৃণাল সেনের আকালের সন্ধানে ছবিতে কাজ করেছিলাম, এবং আমরা একসাথে থাকতাম। আমি, শ্রীলা, স্মিতা পাতিল, তিনজনই ছিলাম আমরা ওই ছবিতে। এই ছবিটা বোধহয় আজকে দেখানো হবে, স্ক্রিনিং হবে। তো যে ও যেন আবার ফিরে আসে অভিনেত্রী হিসাবে, কিন্তু ওর যে আফসোসটা সেটা যেন ঈশ্বর না রাখেন। ওপরওয়ালা যেন ওকে ফর্সা তৈরি করে, খুব সুন্দর করে ফর্সা হয়ে ওরকম একটা সুন্দর মিষ্টি মুখ নিয়ে আবার এখানে দাপিয়ে অভিনয় করে যাবে। এটাই আমি অভিনেত্রী হিসেবে আমি একটা কথাই ওর জন্য বলবো।